আসসালামু আলাইকুম, আমি জুবায়ের তালুকদার। তো একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আমার নেপাল ট্যুরের কিছু গ্লিমস। আমি কয়দিন আগে কিন্তু নেপাল থেকে ঘুরে এসেছি, আর আজকের ভিডিওটা হচ্ছে নেপালের একটা ট্রাভেল ব্লগ। তো আমি নেপাল গিয়েছিলাম 4ই মে 2022 ঈদের পরের দিন, আর আমার সাথে ছিল আমার আরও 4জন বন্ধু যারা কিনা অসম্ভব ভ্রমণপ্রিয়, আমার অনেক পুরনো বন্ধু তারা। আর আমাদের এই নেপাল ট্রিপটা কিন্তু ছিল বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি কেন্দ্রিক। আমরা রিভার রাফটিং করেছি, আমরা পোখারাতে প্যারাগ্লাইডিং করেছি, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বানজি স্পট থেকে বানজি জাম্পিং করেছি। তাই আমাদের এই ট্রিপের ক্ষেত্রে সাইট সিইংটা কিন্তু ছিল সেকেন্ডারি, আমাদের মেইন ফোকাসই ছিল এইসব বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি। আর আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা স্পন্সর করেছে গোজায়ান। ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল ফ্লাইটের বেস্ট ডিলগুলো কিন্তু আপনি পাবেন গোজায়ানে। আপনাকে চলে যেতে হবে gozayan.com-এ। এখানে আপনি ফ্লাইট, হোটেল, বাস, ট্যুর বিভিন্ন অপশন পাবেন। আপনাকে চলে যেতে হবে ফ্লাইটে, দেন আপনার ডেস্টিনেশন ফিক্স করে আপনার পছন্দ মতো ডেট সিলেক্ট করতে হবে। এরপর সার্চ বাটন প্রেস করলে কিন্তু আপনার কাছে অনেক অপশন চলে আসবে। পছন্দের ডিলটি খুঁজে বের করে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার প্রয়োজনীয় ডিটেলসগুলো দিয়ে কনফার্ম বুকিং দিলেই হয়ে গেল। আর সব কিছুতেই থাকছে 6 মাস পর্যন্ত 0% EMI সুবিধা, যা কিনা আপনি পেমেন্ট অপশনেই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। আপনারা নেপালে দুইভাবে যেতে পারেন, বাই রোড অর বাই এয়ার। বাই রোড যেতে হলে আপনাকে আগে ইন্ডিয়ার ট্রানজিট ভিসা নিতে হবে, দেন ইন্ডিয়া হয়ে আপনাকে নেপাল যেতে হবে। আমরা যখন গিয়েছি মে 4, 2022-এ, তখন কিন্তু বাই রোড যাওয়ার অপশন অফ ছিল। আমরা গিয়েছিলাম বাই এয়ার হিমালয় এয়ারলাইন্সে, আর আমাদের রিটার্ন এয়ার ফেয়ার অর্থাৎ যাওয়া আসা মিলে পড়েছিল প্রতিজন 30,000 টাকা। নর্মালি কিন্তু এই টিকিট 22 থেকে 24,000 টাকার মধ্যে ভ্যারি করে। বেশি হওয়ার কারণ ছিল মেইনলি আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম এই জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে বিকাল 4:30টায়। আমরা 2:30টার মধ্যেই কিন্তু এয়ারপোর্টে চলে আসলাম। টার্মিনাল 1-এ নেমে ওখানে একটা গেট দিয়ে ঢুকে পড়লাম। ঢোকার সময় আমাদের পাসপোর্ট আর টিকিট দেখতে চাইলো। লাগেজ স্ক্যান করেই চলে গেলাম চেক ইন করার জন্য। এই সময় আমাদের দরকার হয়েছে নাম্বার 1 ভ্যাকসিন সার্টিফিকেট, নাম্বার 2 নেপাল হেলথ ডিক্লারেশন ফর্ম অথবা অ্যারাইভাল ফর্ম, যেটা আপনারা বাসা থেকে ফিল আপ করে প্রিন্ট করে নিয়ে আসবেন, আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি, নাম্বার 3 পাসপোর্ট, নাম্বার 4 টিকিট। লাগেজ চেক ইনে দিয়ে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। এখন যাচ্ছি ইমিগ্রেশনে। এখানে তারা কিছু প্রশ্ন করে, আমাকে জিজ্ঞেস করেছিল কি করি আমি অ্যান্ড নেপালে কেন যাচ্ছি, দেন ছবি তুলে সিল বসিয়ে দিল পাসপোর্টে। ইমিগ্রেশন পার হয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, দেন আমরা গেট 6-এর দিকে আগালাম। আমাদের বোর্ডিং পাস আর পাসপোর্ট দেখে চেকিংয়ের দিকে এগিয়ে যেতে বলল। সেখানে মেইন চেকিং হবে, বেল্ট, জুতো, ফোন এসব খুলে একটা বাস্কেটে নিয়ে নিতে হয়। এই প্রসেসটা একটু অ্যানোয়িং, বাট এটা করতেই হয়। চেকিং হয়ে যাওয়ার পর আমরা টেনশন ফ্রি, এখন জাস্ট ওয়েটিং এরিয়াতে বসে প্লেনে ওঠার অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছি। ওয়েটিং এরিয়া থেকে ভিউটা কিন্তু খুবই নাইস। অ্যানাউন্সমেন্ট চলে আসলে আমরা প্লেনে ওঠার জন্য রেডি হয়ে গেলাম। দেন আমরা ফাইনালি প্লেনে উঠে পড়লাম। আমার সিটটা ছিল উইন্ডো সিটে। একটা টিপ বলি আপনাদেরকে, সেটা হলো চেক ইন করার সময় যদি আপনারা কাউন্টারে রিকোয়েস্ট করেন, অনেক সময় কিন্তু উইন্ডো সিটটা ম্যানেজ করে দেয়। সো এটা একটু মাথায় রাখবেন। প্লেন একদম সময় মতো টেক অফ করলো। সেখানে আমাদেরকে কিছু স্ন্যাক্স দেওয়া হলো। প্লেন থেকে ভিউটা ছিল অ্যাজ ইউজুয়াল। অনেকে বলেছিল ওয়েদার ভালো থাকলে অ্যাভারেজ দেখা যায়, বাট আমাদের তেমন কিছু চোখে পড়লো না। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডুতে। ওই সময় ওয়েদারটা কিন্তু খুবই নাইস ছিল, আর কাঠমান্ডুতে টেম্পারেচারটাও কিন্তু পারফেক্ট ছিল, না ঠান্ডা না গরম। একটা শাটেলে করে রানওয়ে থেকে আমাদের নামিয়ে দেওয়া হলো এয়ারপোর্ট বিল্ডিংয়ে। সেখানে আমাদের দরকার হয়েছিল নাম্বার 1 ভ্যাকসিন কার্ড আর নাম্বার 2 অ্যারাইভাল ফর্ম, আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি। এরপর আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা নিতে হবে। এয়ারপোর্টেই কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। গার্ড থেকে পাসওয়ার্ড জেনে নিয়ে নেপাল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে অন অ্যারাইভাল ভিসার ফর্ম ফিল আপ করে ফেললাম। এটা আপনারা বাসা থেকেও আগের দিন ফিল আপ করে রাখতে পারেন, প্রিন্টও করে আনতে পারেন, কিন্তু না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা অনলাইনেই এটা করে ফোনে শো করেছি। নেপাল ইমিগ্রেশনে অন অ্যারাইভাল ভিসা অ্যাপ্লিকেশন দেখে আপনাদের পাসপোর্টে সিল দিয়ে দিবে। বের হওয়ার পথে এয়ারপোর্টেই দেখলাম মানি এক্সচেঞ্জের দোকান আর নেপালি সিমের দোকান। আমরা এখান থেকেই ডলার থেকে নেপালি রুপি করে নিয়েছি, আর একটা করে নেপালি সিম নিয়ে নিয়েছি, যেখানে 10 GB ইন্টারনেট ফ্রি ছিল। দাম নিয়েছিল 500 রুপি। দেন চলে গেলাম এয়ারপোর্টের এক্সিট গেটের দিকে।
আমরা আগে থেকেই হোস্টেল নামে একটা হোস্টেল বুক করে রেখেছিলাম। বুক না করলেও কোনো সমস্যা নেই, অ্যাভেলেবল হোটেল পাওয়া যায় থামেলে। হোস্টেলে যাওয়ার জন্য দামাদামি করে ট্যাক্সি নিয়ে নিলাম। 700 নেপালি রুপি নিয়েছিল এই মাইক্রোটা। 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হোস্টেলে। ছিমছাম একটা হোস্টেল। আমরা 6 বেডের একটা ডর্ম নিয়ে নিলাম। এসি ছিল আর সাথে ছিল অ্যাটাচড বাথ। সব মিলে আমাদের পড়েছিল 5500 রুপি। আর যদি সিঙ্গেল ডর্ম নেন তাহলে 900 রুপি করে পড়বে, বাট রুম কিন্তু অন্যদের সাথে শেয়ার করতে হবে। আর মেয়েদের জন্য কিন্তু ফিমেল ডর্মও আছে। কিন্তু হোস্টেলের সার্ভিস খুব একটা ভালো ছিল না, তাই আমি রেকমেন্ড করব হোস্টেলের পাশে আরেকটা হোস্টেল ছিল, নাম ফ্লক, ওটা দেখতে। রাতে আমরা ডিনার করলাম দ্য ফ্লকের রেস্টুরেন্ট কার্পেডিয়ামে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আমাদের খুবই পছন্দ হয়েছে। এখানে আমরা খেলাম নেপালি থালি, যেখানে অনেকগুলো আইটেম থাকে, আর মোমো। দাম ছিল 350 থেকে 450-র মধ্যে। ডিনার করে একটু হাঁটতে বের হলাম থামেলে। বেশ সুন্দর জায়গাটা, হাঁটতে বেশ ভালো লাগে। আর লাকি হলে কোনো বাংলাদেশির সাথেও দেখা হয়ে যাবে। হ্যালো জুবায়ের ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যালো। আর ভাইয়া হচ্ছে আমার চকবোর্ডের কম্পিটিশনে হচ্ছে জাজ ছিলেন। পরদিন সকালে বের হয়ে পড়লাম নাস্তা করতে। থামেলের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর আর বেশ ভালো লাগে হাঁটতে। হাঁটতে হাঁটতেই শেরপা বেভারেজ নামে একটা রেস্টুরেন্টে বসে গেলাম। ছিমছাম খোলামেলা পরিবেশ, মনে হলো একটা ফ্যামিলি বিজনেস। আমরা নিয়েছিলাম আলু পরোটা, ব্রেড, আলু কারি, চিকেন মোমো আর কফি। আমাদের নাস্তায় পার পারসন 250 রুপি করে পড়েছিল। দ্য ফ্লকে ট্রাভেল সার্ভিস আছে, সেখানে পোখারা যাওয়ার জন্য জিপ ঠিক করে ফেললাম রাতেই। আমরা যাওয়ার পথে রিভার রাফটিং করব, এটা আমাদের প্ল্যান, না হলে কিন্তু বাসেও যাওয়া যেত। আমাদের জিপ সারাদিনের জন্য ভাড়া নিয়েছিল 20,000 নেপালি রুপি। বাসে গেলে সেটা আবার পার পারসন 1500 রুপি পড়তো। এটা একটা 7 সিটার জিপ। কাঠমান্ডুর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, আর কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালোই। আর আমরা আগের দিনই কিন্তু হোস্টেলের মাধ্যমে রিভার রাফটিং বুক করে রেখেছিলাম ত্রিশুলি রিভারসাইড রিসোর্টে। আমরা লাঞ্চ করে নিলাম, তারপর রিসোর্টেই কাপড় চেঞ্জ করে নিলাম। গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, তাই নদীর পানি একটু ঘোলা হয়ে গিয়েছে। যাই হোক, ফোন অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা গাড়িতে রেখে এসেছি। এছাড়া আপনারা চাইলে রিসোর্টও কিন্তু রাখতে পারবেন। প্রথমেই আমরা লাইফ জ্যাকেট পরে নিলাম, দেন আমাদেরকে একটা সেফটি ব্রিফ দেওয়া হলো। রাফটিংয়ের এই প্যাকেজটা প্রায় 1.5 ঘন্টা লং। এটা আমাদের ফার্স্ট টাইম রিভার রাফটিং করা, সো আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আর অনেক স্রোত ছিল নদীতে, সো প্রথমে কিন্তু একটু ভয় লাগে, অ্যান্ড যখন স্রোতের সাথে ধাক্কা লাগে তখন কিন্তু বেশ থ্রিল পাওয়া যায়। কন্টিনিউয়াসলি বৈঠা দিয়ে বাইতে হয়, যত বেশি বৈঠা বাইবেন তত ভালো স্রোতের এগেনস্টে জাম্প করবে। তবে পুরোটা সময় যে উত্তাল নদী থাকে এমন কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু বেশ শান্ত অবস্থায় থাকে পানি। আমরা এক ফাঁকে পানিতে নেমেও মজা করেছিলাম। একটু ভয় লাগে কিন্তু বেশ মজার। মোটামুটি 5 থেকে 6 বার ভেঙে ভেঙে উত্তাল স্রোত পাবেন। আমি আমার গোপ্রোটা নিয়ে গিয়েছিলাম, সো ভিডিও করতে কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগেনি, কিন্তু আপনি চাইলে তাদেরকে দিয়েও কিন্তু ভিডিও করাতে পারবেন। রিভার রাফটিংটা কিন্তু অনেক মজার ছিল, আমি অবশ্যই রেকমেন্ড করব। লাঞ্চ সহ রিভার রাফটিংয়ের প্যাকেজটা ছিল 2500 রুপি পার পারসন। তো যেখানে আমাদের রাফটিং শেষ হলো তার সামনেই আমাদের গাড়িটা নিয়ে আগে চলে এসেছিল ড্রাইভার। আমরা একটু সামনের দিকে হেঁটে গেলাম, তারপর গাড়িতে করে আবার রওনা হলাম পোখারার উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে পোখারায় আপনি যদি ডিরেক্ট গাড়ি নিয়ে যান তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো লাগে, কিন্তু বাসে গেলে কিন্তু আরও বেশি সময় লাগে। প্রবাবলি বাস স্লো চালায় এই কারণে। তবে আপনাদের যদি রাফটিং করার প্ল্যান থাকে তাহলে আমি অবশ্যই বলবো জিপ ভাড়া করে যাওয়াটাই ওয়াইজার। তো আমরা পোখারায় পৌঁছে গেলাম রাত 8টার দিকে। আমরা হোটেল ফরেস্ট লেকে উঠেছিলাম, সেখানে আগেই কিন্তু বুকিং দিয়ে রেখেছিলাম আমরা। রুমগুলো বেশ ভালো ছিল, এসি আছে। আমাদের এই রুমগুলো প্রায় 2000 নেপালি রুপির মতো পড়েছিল পার নাইট। ফেওয়া লেকের একদম পাশেই হোটেলটা। ফেওয়া লেক হচ্ছে পোখারার অন্যতম মেইন অ্যাট্রাকশন। আমরা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে ডিনার করতে বের হয়ে গেলাম, কারণ এখানে রাত 10টার আগে কিন্তু মোটামুটি সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা বেইলিফ নামে একটা রেস্টুরেন্টে বসলাম। খাবারের দাম পোখারাতে একটু বেশি মনে হয়েছে। আপনি যদি থালি নেন তাহলে 350 থেকে 450 রুপির মধ্যে থাকে, আর যদি সিঙ্গেল কোনো আইটেম নেন তাহলে 300 থেকে 350 রুপির মতো পড়বে। যেমন আমরা এই চিলি মোমোটা নিয়েছি 300 রুপি দিয়ে, আর এই থালিটা নিয়েছিলাম 450 রুপি দিয়ে। তবে খুঁজলে কিন্তু আপনারা কমেও ফুড পেয়ে যাবেন। ডিনার করে একটু হাঁটাহাঁটি করলাম পোখারায়। পোখারাতে প্রথম সকাল, কিন্তু সকালে উঠেই দেখি ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে লেকটা দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু মনে মনে ভাবছিলাম মেবি আজকের দিনটা সারাদিনই বৃষ্টি হবে, সো দিনটাই মাটি। কিন্তু সকাল 9টার মধ্যেই দেখি বৃষ্টি থেমে গেছে এবং আস্তে আস্তে আকাশ পরিষ্কার হওয়া শুরু করলো। তো আজকে আমরা পোখারাতেই ফেওয়া লেকের আশেপাশে ঘুরবো। ফেওয়া লেকে নৌকা নিয়ে ঘোরা, বেগনাস লেক দেখা আর সারাংকোট ভিউ পয়েন্ট, এই 3টা আমাদের টার্গেট।
আমরা 9:30টার দিকে নাস্তা খেতে বের হয়ে গেলাম, আর রিসিপশনে একটা জিপের কথা বলে রেখেছিলাম। ওপেন হাট নামে একটা সুন্দর রেস্টুরেন্টে বসে গেলাম, লেকের পাশেই, আর দোতলা থেকে লেকটা দেখা যায়। অর্ডার করেছিলাম আমেরিকান ব্রেকফাস্ট, আর দাম নিয়েছিল 250 রুপি। নাস্তা খেয়ে আমরা ফেওয়া লেকের পাড় ধরে যে ওয়াকওয়েটা আছে সেটা ধরে আগাতে থাকলাম। বিশাল এক লেক অ্যান্ড খুবই সুন্দর পরিবেশ, দেখে ভালো লাগে। আমরা হাঁটতে হাঁটতে ফেওয়া লেকের যেখানে বোট রেন্ট করা যায় সেখানে চলে আসলাম। এখানে বিভিন্ন রকম বোট আপনারা কিন্তু রেন্ট করতে পারবেন। আমরা 1 ঘন্টার একটা প্যাকেজ নিয়েছিলাম 700 রুপি করে। পুরো লেকটা ঘুরে দেখাবে এরকম ডিল। ফেওয়া লেকটা কিন্তু বিশাল, আর এর পানি কিন্তু বেশ পরিষ্কার। লেকের নৌকার ভ্রমণ করার মাঝেই চোখে পড়লো কিছু মানুষ প্যারাগ্লাইডিং করছে, খুবই এক্সাইটিং লাগছিল দেখে। একটু পরে দেখলাম ঝাঁকে ঝাঁকে মানুষ প্যারাগ্লাইডিং করছে, দূর থেকে মনে হচ্ছিল যেন পাখির ঝাঁক উড়ে বেড়াচ্ছে। আমরা কালকে করব প্যারাগ্লাইডিং, সো অলরেডি অনেক এক্সাইটেড ছিলাম, আর ঝাঁকে ঝাঁকে মানুষ প্যারাগ্লাইডিং করছে দেখে এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে গেল। হোটেলে ফিরে দেখলাম আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদেরকে বেগনাস লেক ঘোরাবে এবং দেন সারাংকোট ভিউ পয়েন্টে নিয়ে যাবে। ভাড়া নেবে 9000 নেপালি রুপি। এখন যাচ্ছি বেগনাস লেকে। খুব বেশি সময় লাগলো না যেতে, কিন্তু আমার কাছে বেগনাস লেক অত একটা ভালো লাগেনি, র্যান্ডম মনে হয়েছে। লেকের পাশে একটা দোকানে লাঞ্চ করে নিলাম, দেন বের হয়ে গেলাম সারাংকোটের উদ্দেশ্যে। যাওয়ার সময় কিন্তু বোঝা যাচ্ছিল বেশ উপরের দিকে যাওয়া হচ্ছে। গাড়ি থেকে নেমে বেশ খানিকক্ষণ কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে। আশেপাশের ভিউ আস্তে আস্তে বেশ চমৎকার লাগছিল, আমার বেশ ভালো লেগেছে। আর ওই যে দেখছেন উঠছে, এটা একটা আল্ট্রালাইট প্লেন। এগুলো নিয়েও কিন্তু আপনি ঘুরতে পারবেন। এগুলোর প্যাকেজ শুরু হয় $100 থেকে $150 মধ্যে আই থিঙ্ক। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা সারাংকোট ভিউ পয়েন্টে বিকালের দিকে আসবেন এবং যে কোনো একটা রেস্টুরেন্টে অবশ্যই 1 কাপ চা বা কফি খেতে ভুলবেন না। পরদিন সকাল থেকে একদম ঝকঝকে দিন। আজকে আমরা প্যারাগ্লাইডিং করব। আগের দিন হোটেলেই বলে দিয়েছিলাম বুকিং দিয়ে রাখতে। সকাল 10:30টার সময় তাদের গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে। ঠিক 10:30টাতেই তাদের গাড়ি চলে আসলো, উঠে পড়লাম সবাই। প্যারাগ্লাইডিংয়ে পার পারসন আমাদের 5000 রুপি করে পড়ছে, ছবি তোলা সহ। ওরাই নিয়ে যাবে, আবার শেষে ওরাই দিয়ে যাবে। যাওয়ার পথে আপনার চোখে পড়বে অসংখ্য মানুষ প্যারাগ্লাইডিং করছে। এটা দেখে এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। যেখান থেকে ফ্লাই করা হয় সেই জায়গাটা দেখেই আসলে অন্যরকম একটা ফিলিং চলে আসে, মনে হয় যে আসলেই বিদেশ চলে এসেছি। প্যারাগ্লাইডিংয়ের ডিউরেশন মোটামুটি 15 থেকে 25 মিনিটের মধ্যে ভ্যারি করে, বাট এটা মোর দেন এনাফ। টেক অফ করার সময় একটু ভয় লাগে, কিন্তু টেক অফ করে ফেলার পর কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই চিল। আপনার অনেক ভালো লাগবে যদি ফার্স্ট টাইম প্যারাগ্লাইডিং করেন। তো প্যারাগ্লাইডিংয়ের শেষের দিকে পাইলট আপনাকে অফার করবে যে অ্যাক্রোবেটিক্স করবে যদি আপনি তাকে কিছু টাকা দেন। অ্যাক্রোবেটিক্স হচ্ছে মেইনলি প্যারাগ্লাইডিং করাটা একটু অ্যাগ্রেসিভভাবে প্যারাগ্লাইডিংটাই হচ্ছে অ্যাক্রোবেটিক্স। সো সে বিভিন্নভাবে মুভ করে আপনাকে একটা থ্রিলিং রাইড দেওয়ার চেষ্টা করবে। আপনারা দেখেন এই যে ফাস্ট মুভ করছে, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাক্রোবেটিক্স। তো আমার কাছে সে 1000 টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি 500 টাকা দিতে পারবো তাকে ম্যাক্স, কিন্তু সে রাজি হয়নি, এই কারণে আমি অ্যাক্রোবেটিক্স করিনি। কিন্তু আমার ফ্রেন্ডরা যেটা বললো অ্যাক্রোবেটিক্স কিন্তু বেশ মজার। সো আমার কাছে মনে হয় আপনারা যদি অনেক বেশি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু আপনারা কিছু টাকার বিনিময় হলো অ্যাক্রোবেটিক্সটা করতে পারেন। প্যারাগ্লাইডিং শেষে নিচে আপনাকে নামিয়ে দিবে, অ্যান্ড ল্যান্ডিংটাও কিন্তু কঠিন কিছু না। তারপর আমাদেরকে আবার গাড়িতে করে হোটেলে নামিয়ে দিয়ে গেল। সেদিন আমরা রেস্ট নিলাম। পোখারাতে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে স্কুটি আর মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু সেগুলো ভাড়া করে ঘুরতে পারেন, আর তা না হলেও সাইকেল ভাড়া পাওয়া যায়, সেগুলো ভাড়া করে কিন্তু আপনারা পোখারা শহর ঘুরতে পারেন। বিকালটায় আমরা লেকে ঘুরলাম। দেন জার্মান বেকারি নামে একটা বেকারি আছে, সেখানে পেস্ট্রি খেলাম, বেশ মজা ছিল, আর জায়গাটাও কিন্তু বেশ নাইস। দেন জার্মান বেকারির পাশে একটা দোকান আমরা পেয়ে গেলাম, সেখানে আমরা কিছু শপিং করলাম, বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু পেয়ে গেলাম। আপনারা চাইলে কিন্তু এই দোকানটা ঘুরে যেতে পারেন, শপ ওনারটা খুবই ফ্রেন্ডলি ছিল। দেন রাতে একটু ঘোরাফেরা করেই আবার বৃষ্টি পেয়ে গেলাম, দেন তাড়াতাড়ি করে হোটেলে ফিরে আসলাম।
আজকে আমরা বানজি জাম্পিং করব, আমাদের ট্রিপের সবচেয়ে এক্সাইটিং পার্ট। বানজি জাম্পিং আমরা দ্য ক্লিফে বুক করেছি। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম স্থান থেকে বানজি জাম্পিং। এটা পোখারা থেকে একটু দূরে কুসমাতে অবস্থিত। নাস্তা খেয়ে হোটেলে এসে দেখি আমাদের জিপ চলে এসছে। এই জিপটা আমরা ভাড়া করেছিলাম গত রাতেই। ভাড়া নেবে ৮,০০০ রুপি। আর আমাদের কিন্তু আজকেই রাতের বাসে কাঠমান্ডু ব্যাক করার কথা, এই জন্য আমরা বাস টিকিট কেটে ফেললাম। হোটেলের ওরাই ব্যবস্থা করে দিয়েছিল, ভাড়া পড়েছিল ১৫০০ রুপি করে। আমাদের বাস ৭:৩০টায়। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম। যেতে ঘন্টাখানেক লাগবে। যেতে যেতেই হিমালয়ের একটু গ্লিমস পেয়ে গেলাম। অসাধারণ লাগছিল প্রথমবারের মতো হিমালয় দেখে। আর পোখারা থেকে কুসমাতে যাওয়ার রাস্তাটা আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা ছিল। চলার পথে মাঝে বৃষ্টি শুরু হলো। পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে চলছি, অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। তো আমরা প্রায় ১২টার দিকে পৌঁছে গেলাম দ্য ক্লিফে। দূর থেকে দেখলাম মানুষজন বানজি করছে। বানজি জাম্পিংয়ের জায়গাটার নাম কুসমা, আর যে কোম্পানিটা এই ব্যাপারটা হ্যান্ডেল করছে তাদের নাম দ্য ক্লিফ। ব্রিজের ওপারে কিন্তু তাদের একটা রিসোর্ট আছে। আমরা রিসিপশনে যে একটা ফর্ম ফিল আপ করলাম, দেন আমাদের ওয়েট মেপে হাতের মধ্যে মার্ক করে দিল। আমাদের টার্ন আসতে আসতে কিন্তু বেশ সময় লাগবে, তাই আমরা ওই সময়টা দ্য ক্লিফের রিসোর্টটার দিকে গেলাম। যাওয়ার পথেই দেখি মানুষজন বানজি করছে। তাদেরকে দেখে কিন্তু আমার মধ্যে অন্যরকম একটা থ্রিল কাজ করা শুরু করলো। বানজি জাম্পিং ভিডিও সহ ৮,৫০০ রুপি পড়েছিল। যদি ভিডিও না করেন তাহলে ৭,০০০ রুপি পড়বে। আর এমন যদি কেউ থাকেন যে বানজি করবেন না কিন্তু রিসোর্টে একটু ঘুরে চলে যাবেন, তাদের জন্য ৫০০ রুপি করে এন্ট্রি ফি। রিসোর্টটা বেশ সুন্দর, এখানে চাইলে রাতেও থাকা যায়। আর অনেক রকম অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আমরা প্রায় ১ ঘন্টা ওয়েট করলাম, তারপর আমাদের কল আসলো বানজির জন্য। সো প্রথমে আপনাকে এই টেন্টটার মধ্যে বসতে হবে, দেন তারা একটা ইনস্ট্রাকশন ব্রিফ দিয়ে দিবে। তারপর আপনার টার্ন আসলে আপনাকে সেফটি হারনেস পরিয়ে দিবে। যদি ভিডিও করেন তাহলে একটু শর্ট ইন্টারভিউ নিবে, দেন আপনার বানজি জাম্পের পালা। এক্স্যাক্টলি এই মোমেন্টটা ছিল পরীক্ষাতে ভাইভা দেওয়ার টেনশনের মতো। আস্তে আস্তে গলা শুকিয়ে আসছিল। আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে প্যারা নাই, একদম চিল, এটা আবার এমন কি, একটা জাম্পই তো। কিন্তু যখনই আমি ওই জায়গাতে গিয়ে দাঁড়ালাম, সব কনফিডেন্স একদম ধুলায় মিশে গেল। মনে হচ্ছিল আমার আর এক পা আগানো সম্ভব না, যেন পায়ের সব শক্তি নাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল এটা আমি কি করছি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি শুনছি তারা বলছে 3, 2, 1 বানজি। ব্যাস, এরপরেই যে অনুভূতিটা হচ্ছিল এটা আমার লাইফে কখনোই আমি ফিল করিনি। অসাধারণ একটা ফিলিং। আর এই ব্যাপারটা আমি আর ফার্দার এক্সপ্লেন করে আপনাদের এক্সাইটমেন্ট নষ্ট করতে চাই না, কিন্তু আমি এটা বলতে পারি এই ফিলিংটা আমি লাইফে কখনোই ফেস করিনি। এবং এই বানজি জাম্পিংয়ের জন্য কিন্তু আমার এই নেপাল ট্যুরটা টোটালি ওয়ার্থ ইট মনে হয়েছে। আমার রেকমেন্ডেশন হচ্ছে লাইফে একবার হলেও সবার বানজি জাম্পিং করা উচিত। আমরা রিসোর্টটার মধ্যে একটু ঘুরে আবার চলে আসলাম গাড়িতে। খুবই এক্সস্টেড ছিলাম আমরা, কিন্তু ফেরার পথে হঠাৎ চোখে পড়লো মৎস্যপুচ্ছ বা ফিশ টেল। এত ম্যাজেস্টিক লাগছিল সামনাসামনি দেখে যে একদম সব ক্লান্তি দূর হয়ে গেল। নেপালে এসে যদি হিমালয় না দেখতে পেতাম তাহলে মনটা খারাপ থাকতো। যাই হোক, আমরা হোটেলে ফিরে এসে ব্যাগ নিয়ে নিলাম। আর হোটেল ফরেস্ট লেকে যদি আপনারা কেউ থাকেন তাহলে সান্তোসকে খুঁজবেন এবং আমার কথা বলবেন, তাহলে 5%-এর একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। অ্যাটলিস্ট সান্তোস আমাকে এটাই বলেছে, সে খুবই ফ্রেন্ডলি। তো ব্যাগ নিয়ে বাস যেখানে থামে সেখানে চলে আসলাম। আধা ঘন্টা পর বাস চলে আসলো। বাসটা দেখতে মোটামুটি, কিন্তু ভেতরের সিটগুলো কিন্তু বেশ স্পেশাস আর বেশ কমফোর্টেবল ছিল, কিন্তু অনেক ঠান্ডা ছিল ভিতরে। আমরা 8টার দিকে বাসে উঠে গেলাম এবং সকাল 7টাতে কাঠমান্ডুতে আমাদেরকে নামিয়ে দিল। আমাদের ফ্লাইট 1:30টার সময়, তাই ট্যাক্সি নিয়ে আমরা থামেলে চলে আসলাম এবং এখানে এসে একটা হোটেল রুম নিয়ে নিলাম, হোটেল ইয়োগে। 1800 রুপি পড়েছিল, কিন্তু রুমটা বেশ স্পেশাস ছিল। দেন একটু শপিং করতে বের হয়ে পড়লাম। শপিং সেরে হোটেলে চলে আসলাম আমরা। দেন ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আর আমাদের এই ট্রিপে পার পারসন খরচ হয়েছিল 55,000 টাকা। আমাদের এয়ারফেয়ার বেশি পড়েছিল আর সব অ্যাক্টিভিটি আমরা করেছি, এই জন্য একটু বেশি খরচ হয়েছে। নর্মাল টাইমে আপনি চাইলে কিন্তু 40,000-এর মধ্যেও এই ট্যুরটা সম্পন্ন করতে পারবেন। আর বাই রোডে গেলে তো আরও কমে আসবে খরচটা, যদি 4 জনের গ্রুপ হন সেক্ষেত্রে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনারা নেপালের ট্রাভেল সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। আর আমি ট্রাই করব আমার নেপাল ট্যুরের যে ইনস্টাগ্রাম হাইলাইটটা আছে নিচে কমেন্টে অ্যাটাচ করে দিতে। আপনারা যদি সেটা ফলো করে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন আমাদের খরচ সম্পর্কে, আমাদের প্ল্যান সম্পর্কে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।